বিপদে ভরা। চ্যাম্পিয়ন কিলার, একজন টানা 6টি জয়ের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নশিপ বেল্টের জন্য এই যুদ্ধে বেপরোয়া তলোয়ারধারী জুজু। আপনি কি নিজের শক্তি ব্যবহার করতে পারেন টানা 7টি জয়ের কিংবদন্তি তৈরি করা? প্রথমত, দয়া করে চ্যালেঞ্জারদের স্বাগত জানান। ফিলিপাইন থেকে মারিও। আসুন এক রাউন্ড হাততালি দেওয়া যাক। মুকুট চতুর্গাকার পাহারা দেওয়া 60 কেজি গোল্ড বেল্টের বিজয়। এই ম্যাচের রেফারি ছিলেন মিস উওয়েই হাও। হ্যালো দর্শক, ইমি লেজেন্ডে আপনাকে স্বাগতম। এটি একটি 60 কেজি প্রতিযোগিতা। লাল দিক থেকে জুজু এমএই কিংবদন্তি 60 কেজি সোনার বেল্ট ধরে রেখেছেন। নীল মারিও ফিলিপাইনের একজন খেলোয়াড়। সে একজন দুর্ধর্ষ খেলোয়াড়। এটাই খেলার শুরু। জুজু ঘুরে ঘুরে তার পা পিছনে ঘুরিয়ে দিন। তিনি প্রতিপক্ষকে পিছনে তাড়াতে সক্ষম হন। দৃশ্যমানভাবে আমি এটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। এই মারিও জুজু এর চেয়ে একটু খাটো, কিন্তু মারিও খেলোয়াড়। তিনি এমএমএ এবং বক্সিং উভয়ই করেন। তিনি স্ট্যান্ড আপ ফ্রি ফাইটিংও করেছিলেন। সুতরাং মনে হচ্ছে জুজু মারিওকে যাত্রা দেবে না। মিড টু ক্লোজ রেঞ্জ পাঞ্চিং এক্সচেঞ্জের সুযোগ। আরেকটি রিয়ার প্যাডেল। এটি স্পষ্ট ছিল যে জুজু খুব দ্রুত এগিয়ে চলেছে, কিন্তু কাছাকাছি আসার সাথে সাথে আমরা মারিওর একটি কৌশল দেখতে পেলাম। এর অর্থ মুষ্টি এবং মুষ্টি উভয়ই ব্যবহার করে শরীরে আঘাত করার জন্য তার নিজের পেটের আঘাত ব্যবহার করা। জুজু এর দেহ। তবে মারিওর দিকে তাকিয়ে তার ক্লোজ রেঞ্জ হাঁটু প্রতিরক্ষার জন্য কোনো প্রশিক্ষণ ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ, ভিতরে প্রবেশ করার পরে জুজু জিনিসগুলি আরও সহজ করে তুলেছিলেন। শুধু এই ঘাটটা ধরে রাখুন। হাঁটুর ধারাবাহিক ধাক্কা। হ্যাঁ, আবার এটি হাঁটু। এটা সুস্পষ্ট ছিল। এই মারিও ঘুষি খুব ভারী, কিন্তু এমনটাই মনে হচ্ছে তার বর্তমান পদক্ষেপগুলি কিছুটা অন্ধ। জুজুকে ধরতে কিছুটা কঠিন ছিল। তিনি জুজুর সাথে থাকার আশা করেছিলেন। তাদের দুজনের কি হবে? মুখোমুখি অবস্থানের লড়াই। তবে জুজু সর্বদা ঘুরে বেড়াতেন এবং লড়াই করতেন। এই মুহূর্তে যখন মারিও সোজা ঘুষি মারল, জুজু তার সামনের পা নিচু করে দিল। এতে মারিওর সাপোর্ট লেগ ভেঙে গেছে। ঠিক আছে, এই মুহূর্তে জুজু নড়াচড়া করছিল এবং লড়াই করছিল। আরেকটি স্পিন ব্যাক লেগ সুইং। জুজু এখন কোর্টে খুব চটকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সুস্পষ্ট ছিল। এই মুহূর্তে মারিওর গতি। তিনি জুজুর সাথে তাল মিলিয়ে চলতে পারলেন না। তবে এই মুহূর্তে জুজু একটি সাধারণ উদাহরণ ছিল। জুজু যখন পিছু হটে গেল, ছন্দটি অনেকটা ব্যাকওয়ার্ড কিকের মতো। মারিও অবরুদ্ধ করে। হ্যাঁ, এখন পর্যন্ত ব্যবহার করার জন্য আর কোনো পদ্ধতি নেই এই পরিস্থিতি পরিবর্তন করতে। হ্যাঁ, জুজু একটি ফ্ল্যাট হুক নিয়ে সামনের হাতে ছিল। আপনার শরীরের দিকে বাইরের দিকে সরান। এই মুহূর্তে এটি ঠিক। প্রতিপক্ষকে প্রতিশোধ নেওয়ার জন্য দূরত্ব বা কোণ দেবেন না। মারিওর আক্রমণাত্মক অভিপ্রায় খুব পরিষ্কার ছিল। হ্যাঁ, হাত বাঁকানো, বাহু ভাঁজ, মাথা ঢেকে রাখা। ট্যাঙ্কের মতো এগিয়ে যান। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে কামান ও মশার মতো। কামান মশা আঘাত করতে সক্ষম হতে হবে। একটি খুব সুনির্দিষ্ট উড়ন্ত হাঁটু। সে তো তার প্রতিপক্ষকে আঘাত করেছিল। এছাড়াও জুজুর শর্টসের আনুষঙ্গিক। একটু ঢিলে ঢালা। হ্যাঁ, জুজুর শর্টসগুলিতে আজ সত্যি স্টাইলের একটি শক্তিশালী ধারণা রয়েছে। জুজু এই ম্যাচের জন্য সোনার বেল্ট ধরে রেখেছেন। মারিও ফিলিপাইন থেকে এসেছেন।
ঠিক আছে, রাউন্ড 1 শেষ। প্রথম খেলায় আপনি বলতে পারেন যে জু চলার সময় খেলেছেন। দৌড়ানো এবং লড়াই করা একটি কৌশল। বলা দরকার যে এটি খুব সফল ছিল, কিন্তু একই সঙ্গে খেলার এই স্টাইল সত্যিই বেশ ক্লান্ত। যদি এটি খুব সুস্পষ্ট, উভয় পক্ষেই শারীরিকভাবে দুর্বল থাকলে আমরা থাকি। আপনি যদি এই প্লে স্টাইলটি ব্যবহার করতে পারেন, নিজের উপর এর প্রভাব উল্লেখযোগ্য হবে। হ্যাঁ, উদন্ত হাঁটু। জু খুব বুদ্ধিমান ছিলেন। যখন প্রতিপক্ষ 4 পাঞ্চ দিয়ে আক্রমণ করে, সামনের পায়ের একটি নিম্ন সুইং মাধ্যাকর্ষণের ভার বহনকারী প্রতিপক্ষের পা ধ্বংস করে তিনি প্রতিপক্ষকে মাটিতে ফেলে দেন। পশ্চাৎসরণের সময় জুর আকস্মিক পাল্টা আক্রমণ মারিওর জন্য আঘাতটি ছিল বিশাল। তাই এই মুহূর্তে মারিও দ্বিতীয় বা তৃতীয় খেলায় যখন স্ট্যামিনা ড্রপ হয়, আপনি যদি এই কৌশল চালিয়ে আপনার মাথার প্রতিরক্ষার দিকে মনোযোগ দিতে ভুলবেন না। মারিওর খেলোয়াড়দের কি হবে? ক্রস ট্রেনিংয়ের অভ্যাসের কারণে, সুতরাং সম্ভবত কোনো ধরনের এক নিয়মের জন্য মানিয়ে নেওয়া কঠিন। হ্যাঁ, মাঝে মাঝে আমার শরীরে অনেক বেশি আনুষঙ্গিক থাকে। এটি খেলার গতিপথকে প্রভাবিত করে। জুর নমনীয় এবং ঘোরাঘুরি কৌশলের মুখোমুখি হয়। মারিও ছিল মাত্র এক সাইটে। আমি এই কুচকির কথা শুনেছি। জুর ক্ষীণ দুঃখ শুনে ম্যাচ চলছে। জুর ক্রমাগত ঘোরাঘুরি কৌশলের মুখোমুখি। মারিওর আক্রমণ করার আরও উপায় থাকা উচিত ছিল। এটা সুস্পষ্ট ছিল। মারিও নিজেই একটি এক পদক্ষেপ। ক্ষয়ক্ষতি এখনও অনেক বেশি, তবে জুর কৌশলের তুলনায় গতি বাড়াতে হবে এবং এটি শক্তভাবে আটকে থাকতে হবে। কিন্তু আসলে মারিওর গতি, একবার সে উঠে দাঁড়ায়, তার নিজের শারীরিক শক্তি অপর্যাপ্ত ছিল, কারণ এই ধরনের ভূমিকা তার প্রশিক্ষণ ছন্দের অংশ নয়। কিন্তু একবার ট্রেনিং রিদম ঠিক হয়ে গেলে 1-2-3 প্রশিক্ষণের ছন্দ, যখন আপনার ম্যাচটি 1-2-3-4 ভাগ করা হবে, তখন আপনি অবশ্যই অস্বস্তি বোধ করবেন। মারিও যখন তাকে দমন করে রেখেছিল, অসাবধান না হওয়ার বিশ্বাসটি নিশ্চিত করুন। নিজের প্রতিরক্ষার দিকে মনোযোগ দিতে ভুলবেন না। এটি একটি এমএমএ, কাউকে ধরতে এবং নিক্ষেপ করার জন্য একটি সরাসরি ক্লোজ রেঞ্জ ডাইভ। এই মুহূর্তে আমার মন কিছুটা নড়েচড়ে উঠল। এটা চলাফেরার অভ্যাস। হ্যাঁ, এটি একটি এমএমএ ম্যাচ। আন্দোলনগুলি অত্যন্ত নির্ভুলতা এবং নির্ভুলতার সাথে সম্পাদিত হয়। ঠিক আছে, ফ্রন্ট হ্যান্ড জব ফিস্ট কাঁপছে। কাঁপানোর পরে পরবর্তী পদক্ষেপটি ছিল একটি নিম্ন সুইপ, কারণ তিনি এটা বুঝতে পেরেছিলেন এই জুকে অন্যদিকে যেতে হবে। তাই অন্যদিকে তিনি নিজের একটি লো সুইপ কিক করেছিলেন, জুকে সেভাবে যেতে না দেওয়া। মারিওর কৌশলগুলি এখনই স্পট অন ছিল। জু একটি লাথি দিয়ে পিছনে ঠেলে দিল। এই পদক্ষেপটি সম্পাদন করার পরে তিনি খুব দ্রুত এটি ধরলেন, কারণ এটি একটি বিরল সুযোগ, জুকে আঁকড়ে ধরার সুযোগ। হ্যাঁ, মারিওর এই দড়ির কার্যকরী ব্যবহার করা উচিত। এই উদন্ত হাঁটুটি মারিও থেকে এসেছে। এই বাম গাল মুছে ফেলা হয়েছিল। এই অবস্থান একটু উঁচু। জু পড়ে যাওয়ার পরে মারিও সবেমাত্র মাটিতে পড়ে গিয়েছিল। টানা 2 পাঞ্চ আক্রমণ। তিনি তার পূর্ববর্তী এমএমএ প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত ট্রেসের কারণেও ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। প্রশিক্ষণের অভ্যাস। ঠিক আছে, খেলা চলছে। হ্যাঁ, মারিওর কৌশলটি সঠিক। জু তৎক্ষণাৎ একটি ক্লিকের পরে অনুসরণ করেছিলেন। হ্যাঁ, জুর কাছাকাছি থাকুন। মারিও সত্যিই কিছুটা তাড়াহুড়ো করে খেলেছে, কারণ এই মুহূর্তে অন্য পক্ষ তাদের পিছনে ছিল। কোনো নড়াচড়া করবেন না। আপনি ইতিমধ্যে একটি হলুদ কার্ড পেয়েছেন। ঠিক আছে, খুব সাবধান থাকুন। তাড়াহুড়ো করেন। প্রতিযোগিতা সর্বোপরি। প্রতিযোগিতামূলক খেলাধুলা তাদের নিজস্ব কৌশলগত দক্ষতা প্রদর্শন করে। একা তাড়াহুড়ো করাই যথেষ্ট নয়। এ ধরনের ফাউলের আরেকটি টেকনিক্যাল পদক্ষেপ। এটি কিছুটা গ্রাউন্ড হ্যামারিং জিএনপি প্রযুক্তির মতো। আপনাকে অবশ্যই এই কৌশলটি আয়ত্ত করতে হবে, কারণ এটা কিকবক্সিং ম্যাচ, এমএমএ ম্যাচ নয়। মারিওকে খুব রেগে গিয়েছিল। এই লোকটি এখন কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠছে। আপনি আজ কী ধরনের গেম খেলছেন তা বুঝতে পেরেছেন তা নিশ্চিত করুন। একটি ফ্রি ফাইটিং ম্যাচ কেবল একটি ফ্রি ফাইটিং ম্যাচ। একটি মিশ্র মার্শাল আর্ট ম্যাচ কেবল একটি মিশ্র মার্শাল আর্ট প্রতিযোগিতা। তিনি নিজেই দুঃখ প্রকাশ করেছিলেন। হাফটাইম বিরতির সময় মারিও আমাদের অফকোর্স কোচ। মারিও শান্ত হয়েছে তা নিশ্চিত করুন। হ্যাঁ, আপনি যদি এটি আবার খুব বেশি করেন, অবাধ লড়াইয়ের নিয়মের তুলনা কিছু ফাউল বেশ স্পষ্ট। ফাউল করার সময় এটি রেফারি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তাকে তৎক্ষণাৎ পাঠিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আসলে মারিও এখন আমি তো খুব ভালো একটি খুঁজে পেয়েছি। জুর সাথে এভাবে আচরণ করা, ঘোরাঘুরি এবং ঘুরে বেড়ানোর একটি উপায়। জু নড়াচড়া করার জন্য প্রতিটি ক্লিকের সাথে, প্রতিটি ক্লিকের পর সে তো দ্রুত লড়াই করেছিল, আর পাল্টা হামলার পর সে তৎক্ষণাৎ কাছে গেল। এমনকি তিনি জুকে দৌড়ানোর আরেকটি সুযোগ দেন। সুতরাং আপনি যখন কোনো ম্যাচ খেলেন, আপনার মনকে
বিভ্রান্ত হতে দেবেন না। আপনার কৌশল এবং কৌশলগুলি নিয়ন্ত্রণ করতে একটি খারাপ মন ব্যবহার করেন। এটা সত্যিই অকার্যকর হবে। তার মন তার কৌশলগত পারফরম্যান্সকে প্রভাবিত করেছিল এবং এটি প্রতিপক্ষকে দুর্দান্ত সুযোগ দেবে। হ্যাঁ, ঠিক আছে, আশা করি এই তৃতীয় রাউন্ড আরও ভালো হবে। এটাই এই বন্ধুত্বের শুরু। এটি প্রশান্তির সূচনা উপস্থাপন করে। চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় খেলার দ্বিতীয়ার্ধে কী ঘটেছিল। মারিওর কৌশলগত পরিবর্তনের কিছু সুবিধা। এটি কি প্রসারিত হতে থাকবে? মারিও নিরলসভাবে প্রেস করতে দেখুন। তুমি এটা বলতে পারো। মারিও খুব শক্তপোক্ত। এই মুহূর্তে তিনি হাঁটু উত্তোলনের পদক্ষেপ নিচ্ছিলেন। জু তাকে সমর্থন করার জন্য একটি নিচু ঝাঁকুনি দিয়েছিল। এই সমর্থনকারী পায়ে আঘাত করুন। আসলে এটি সত্যিই সাহায্য করে না। দেখুন মারিও দ্রুত পাল্টা আক্রমণ। পা ঝাড়ু দেওয়া। হ্যাঁ, মারিও এখনই তাড়াহুড়ো করবেন না। আস্তে আস্তে না। আপনার জন্য সবচেয়ে উপযুক্ত দূরত্বটি সন্ধান করুন। জু এখন মারিওর মুখোমুখি হচ্ছেন। এই কৌশল পরিবর্তন করা হয়েছে। কিছু সমন্বয় করা উচিত। এই ধরনের জিনিস খুব বেশি তৈরি করবেন না। একটি অ্যাকশন আউটপুটের পরে তারা তৎক্ষণাৎ আবার পিছু হটানোর এই কৌশল ব্যবহার করেছিল। মারিও এখন তার প্রতিপক্ষকে ধরার চেষ্টা করছে। আসুন দ্বৈরথ লড়াই করি। এই মুহূর্তে জুন এটি করার চেষ্টা করেছিল। আমি দৌড়ে গিয়ে আঘাত করলাম, তোমার ধরার জন্য নয়। চলুন অন্য দূরত্বে খেলি। মারিও সত্যিই ছুটে এসেছিল। এটি মারিওর জন্য জুর সমর্থন পায়ের আরও একটি বিঘ্ন ছিল। সেই মুহূর্তে মারিওর শরীর এগিয়ে গেল। মাধ্যাকর্ষণের পুরো কেন্দ্রটি বাম সামনের পায়ে চাপ দিচ্ছে। সুতরাং এই মুহূর্তে তার সমর্থন ভাঙা সহজ। আবার যখন মারিও আক্রমণে ছিল, জুর নিচু সামনের সুইপটি দেখুন। তারা সবাই মারিওকে আক্রমণ করছিল। বাম সামনের সাপোর্টিং লেগ তার মাধ্যাকর্ষণ কেন্দ্রকে ব্যাহত করুন। তবে জুর বর্তমান বিচরণ কৌশল আমাদের ভবিষ্যৎ রেফারির সিদ্ধান্তের জন্য সক্রিয় অপরাধকে উৎসাহিত করুন। এটি অত্যন্ত প্রতিকূল। জু প্রকৃতপক্ষে প্রতিরক্ষামূলক এবং পাল্টা আক্রমণকারী ছিলেন। বেশ ভালো খেলেছে, কিন্তু এটি আসলে প্রতিপক্ষের ক্ষতি করে। বিশেষ বড় নয়, যদি না আপনি ঘুরে বেড়ানোর প্রক্রিয়ায় না থাকেন, যেমনটি আমরা এইমাত্র উল্লেখ করেছি। হঠাৎ পাল্টা আক্রমণ। হ্যাঁ, সে তো খুব ভালো আঘাত করেছিল। আপনি প্রতিবার দেখেন মারিওর নিম্ন পাল্টা আক্রমণটি খুব সংযোগযোগী ছিল। হ্যাঁ, উভয় পক্ষই শরীরে প্রবেশ করে। এটি ক্রসফেস ট্রানজিশনের একটি অবস্থা। দেখো, এই মুহূর্তে মারিও তিনি জুকে এই দড়ির প্রান্তে বাধ্য করছিলেন। কিন্তু এবার কৌশলগত উদ্দেশ্য পরিষ্কার। জু এটি ধ্বংস করেছিলেন। জু এখন অত্যধিক আলিঙ্গনের অঙ্গভঙ্গি। স্থানান্তরের পরে অবিলম্বে প্রত্যাহার করুন। এমনকি যদি আপনি ধারাবাহিক পদক্ষেপ নেন। তিনি নিজেও জুকে কম ভারী আঘাত দিয়েছিলেন। এটি তখনই হয় যখন আপনি দূরত্ব নিয়ন্ত্রণ করেন বা প্রতিপক্ষের ভারসাম্য বিঘ্নিত করেন। পিছনের হাত বা অন্যান্য পায়ের কৌশলগুলিতে আরও ফলো আপ থাকা উচিত। হ্যাঁ, যদি এই ধরনের ক্রমাগত আলিঙ্গন এই ধরনের নেতিবাচক আলিঙ্গন হয়, আপনি যদি খুব বেশি দূরে যান তবে রেফারি আপনাকে সতর্ক করবেন। হ্যাঁ, তুলনামূলকভাবে বলতে গেলে নাটকটি এখনও খুব রক্ষণশীল। শেষ 10 সেকেন্ড, দৌড়ের 10 সেকেন্ড বাকি আছে। আরেকটি প্রতারণা। কিন্তু মারিও আলিঙ্গন করে মাথা নিচু করে নিক্ষেপ করে তা ভেঙে দেয়। এই খেলা নিয়ে আমার একটা অনুভূতি আছে। দুজনে একসাথে থাকতে পারে না। তারা একই প্রজাতির হওয়া উচিত না, তবে তাদের একই আংটিতে রাখুন। ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পারছি না। পিছনের দিকে দৌড়ে এটি প্রতিপক্ষের কোনো বড় মারাত্মক ক্ষতি করে। হ্যাঁ, এটি বলা ঠিক অনুপাত নয়। চাকাসহ কামান বলা পুরোপুরি নিশ্চিত নয়। জুনের অপরাধের কারণ এটা সত্যিই ভারী হওয়া উচিত। তবে মারিও সত্যি একজনের মতো দেখতে। আন্দোলন তেমন দ্রুত নয়, শুধু চাকাসহ এই কামান। আন্দোলনের গতি সত্যিই বেশ ধীর। তিনি এই মাছির দৌড়ের গতির সাথে তাল মিলিয়ে চলতে পারছিলেন না। হ্যাঁ, রাশিয়ান ব্রুর কিংবদন্তি। 60 কেজি বিভাগ, একটি গোল্ডেন বেল্ট, শিরোপা প্রতিরক্ষা লড়াইয়ের চূড়ান্ত ফলাফল। বিচারক নং 1 30 থেকে 26, বিচারক নং 2 29 থেকে 29। বিচারক নং 3 30 থেকে 27। লাল ফ্যাংশেংকে অভিনন্দন। জুকে অভিনন্দন, সফলভাবে শিরোপা রক্ষা।